অধ্যায় ১ কি বৈশিষ্ট্য শ্রেষ্ঠ মানুষ গঠন করে? প্রতিটি স্বাভাবিক মানুষ নিজের জীবনে শ্রেষ্ঠ মানুষ হয়ে ওঠার আকাঙ্ক্ষা লালন করে। সম্ভব হলে সে চায় অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হতে, কিন্তু তার থেকেও বড় কথা, সে চায় নিজের অতীত ও বর্তমান অবস্থান থেকে শ্রেষ্ঠ হওয়া। এই লক্ষ্যকে নিছক পারফেকশন বা পরিপূর্ণতার চেষ্টা হিসেবে বোঝা ভুল হবে, বরং এটি এক ধরনের নিরন্তর আত্ম-উন্নয়নের দিশা, যার মাধ্যমে মানুষ ধাপে ধাপে নিজেকে আরও উন্নত করে তোলে। কনফিউশিয়াস নিজেও বলেছিলেন, পূর্ণ গুণের বিষয়ে তিনি খুবই কম কথা বলেছেন। আবার তিনি এও বলেছিলেন, যারা সত্যিকারের গুণ জানে তারা খুবই অল্প। অর্থাৎ তিনি নিখুঁততার শিক্ষায় বিশ্বাসী ছিলেন না, বরং তার শিক্ষা ছিল, যেখানে তুমি আছো সেখান থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করো, সেটাই শ্রেষ্ঠত্বের পথ। এই দৃষ্টিভঙ্গিটি আধুনিক উন্নয়নের ধারার সঙ্গেও সঙ্গতিপূর্ণ। যদি একজন মানুষ নিজের গুণাবলী ও চরিত্রকে উন্নত করে, তার ফল সে নিজেই পায় এবং তার ভবিষ্যৎ প্রজন্মও পায়। যদি শ্রেষ্ঠ হওয়ার এই চেতনাটি সামাজিকভাবে সম্মানিত হয় এবং শিশুর মনেও যৌক্তিকভাবে উপস্থাপিত হয়, তাহলে তা এক ধরনের জীবন শিল্পে রূপ নেবে, যা আত্মগঠনশীল এবং অনুপ্রেরণামূলক। নিচে কনফিউশিয়াস, তার শিষ্য এবং মেনশিয়াসের বাণী থেকে নেওয়া শ্রেষ্ঠ মানুষের গুণাবলীর কিছু দিক তুলে ধরা হল, যাদের অনুসরণ করার কথা কনফিউশিয়াস বারবার বলেছেন। উদ্দেশ্য: শ্রেষ্ঠ মানুষ শিক্ষা গ্রহণ করে তার নীতির চরম পর্যায়ে পৌঁছানোর জন্য। স্থিতি: শ্রেষ্ঠ মানুষ চিন্তায় নিজের অবস্থান ছাড়িয়ে যায় না। আত্মনির্ভরতা: শ্রেষ্ঠ মানুষ নিজের মধ্যে যা খোঁজে, সাধারণ মানুষ খোঁজে অন্যের মধ্যে। উদ্যম: যে কাজেই হাত দিক না কেন, শ্রেষ্ঠ মানুষ তার সর্বোচ্চ চেষ্টা করে। মূলগত দৃষ্টি: শ্রেষ্ঠ মানুষ মূল বিষয়েই মনোযোগ দেয়। মূলে যত্ন নিলে কাজ আপনা আপনি সুশৃঙ্খল হয়ে যায়। সত্যনিষ্ঠা: শ্রেষ্ঠ মানুষের চিন্তা সততার সঙ্গে তৈরি করতে হবে। তার এই পরিপূর্ণ সততাই তাকে আলাদা করে তোলে। সত্যবচন: শ্রেষ্ঠ মানুষের কথায় যেন কোনো ভ্রান্তি না থাকে, এটাই তার চাওয়া। নির্জনে সততা: একাকী অবস্থায়ও শ্রেষ্ঠ মানুষ নিজের উপর নজর রাখে। সত্যের প্রতি ভালোবাসা: শ্রেষ্ঠ মানুষের লক্ষ্যই সত্য। সে দারিদ্র্য নিয়ে চিন্তিত নয়, সে চিন্তিত সত্য না পাওয়ার নিয়ে। মনের উদারতা: শ্রেষ্ঠ মানুষ পক্ষপাতদুষ্ট নয়, সকলের ব্যাপারে উদার। সাধারণ মানুষ পক্ষপাতদুষ্ট, উদার নয়। নীতিবোধ: শ্রেষ্ঠ মানুষ চিন্তা করে গুণের, সাধারণ মানুষ চিন্তা করে স্বাচ্ছন্দ্যের। সতর্কতা ও আত্মসংযম: শ্রেষ্ঠ মানুষ কথা বলায় ধীর ও কাজে আন্তরিক। সন্তোষ ও স্থিততা: শ্রেষ্ঠ মানুষ তুষ্ট ও শান্ত থাকে, সাধারণ মানুষ থাকে উদ্বিগ্ন ও অস্থির। নির্ভয়তা: যদি অন্তরে ভুল না থাকে, তবে ভয়ের কিছু নেই। যারা সৎভাবে কাজ করে তাদের দুঃখের কিছু নেই। মর্যাদা ও নম্রতা: শ্রেষ্ঠ মানুষের মধ্যে অহংকার নয়, মর্যাদাপূর্ণ সহজিতা থাকে। দৃঢ়তা: শ্রেষ্ঠ মানুষ দৃঢ় কিন্তু জেদি নয়। দূর থেকে কঠিন মনে হলেও কাছে এলে নম্র, আর তার ভাষা হয় স্থির ও নির্ভরযোগ্য। বিনয়: শ্রেষ্ঠ মানুষ ভদ্র কিন্তু তোষামত করে না। সাধারণ মানুষ তোষামত করে কিন্তু সত্যিকারে ভদ্র নয়। সাহায্যের নীতি: শ্রেষ্ঠ মানুষ বিপদে সাহায্য করে কিন্তু ধনীদের আরও ধনী করে তোলে না। অগ্রগতি: শ্রেষ্ঠ মানুষের অগ্রগতি ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষের অগ্রগতি নিম্নমুখী। ক্ষমতা ও আস্থা: ছোটখাটো বিষয় শ্রেষ্ঠ মানুষকে বোঝা যায় না, কিন্তু বড় বিষয় তাকে নির্ভর করা যায়। উন্মুক্ততা: উন্নত চরিত্রের মানুষের ভুল সূর্য ও চন্দ্রের মতো। তার ভুল থাকে এবং সব মানুষ তা দেখে, কিন্তু তিনি নিজেকে সংশোধন করেন এবং তখন সবাই তার দিকে শ্রদ্ধাভরে তাকায়। উপকারিতা: উন্নত চরিত্রের মানুষ অন্যের গুণাবলী বিকশিত করার চেষ্টা করে এবং তাদের দোষের পেছনে নয়,
কিন্তু সাধারণ মানুষ ঠিক এর বিপরীত করে। মহানুভবতা। উন্নত চরিত্রের মানুষ মেধা ও নৈতিকতাকে সম্মান করে এবং সবার প্রতি সহনশীল থাকে। সে ভালোর প্রশংসা করে এবং অযোগ্যদের প্রতি সহানুভূতি দেখায়। উন্নত চরিত্রের মানুষ কেবল কারো কথার উপর ভিত্তি করেই তাকে উন্নীত করে না, আবার কেবল ব্যক্তি বিবেচনায় ভালো কথাকেও অগ্রাহ্য করে না। দানশীলতা। অন্যকে বিচার করতে পারা নিজের ভিতর দ্বারা, একেই বলা যায় নৈতিকতার কলা। মিতব্যয়িতা। উন্নত চরিত্রের মানুষ মধ্যম পথ চলে। সোনালী নীতি। যখন মানুষ তার প্রকৃত সামর্থ্য সর্বোচ্চ মাত্রায় বিকশিত করে এবং পারস্পরিক নীতির ভিত্তিতে তা প্রয়োগ করে, তখন সে সঠিক পথ থেকে দূরে থাকে না। যা তুমি নিজের জন্য চাও না, তা অন্যের উপর প্রয়োগ করো না। অন্তর্নিহিত শক্তি। যে বিষয়ে উন্নত চরিত্রের মানুষকে ছাড়িয়ে যাওয়া যায় না, তা হল তার সেই কাজ যা অন্যের দৃষ্টিগোচর হয় না। জীবনচর্চার শিল্প, আর্ট অফ লিভিং। সঠিকভাবে জীবনযাপনই সর্বোচ্চ শিল্প, আর অন্য যে কোনো শিল্পচর্চা তার নিচে। পূর্ণ সদ্গুণের বিকাশই প্রধান, অন্য সব কিছুই গৌণ। এই বাক্যগুলোই কনফুসিয়াসের শিক্ষা দর্শনের মূল কথা। প্রতিটি মানুষের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত নিজেকে উন্নত করা, আত্মোন্নয়ন। এই কাজের কোনো শেষ নেই, মানুষকে অবিরাম চেষ্টা করতে হয় সর্বোচ্চ উৎকর্ষে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। যদিও এই গুণাবলীর পূর্ণতা কখনো অর্জন করা যায় না, তবুও জীবনের প্রতিটি মুহূর্তে সেই উৎকর্ষের সম্ভাব্য সর্বোচ্চ মাত্রা অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি বলেন, যখন মানুষ জানে কিসে স্থির থাকতে হবে, তখন তার লক্ষ্য নির্ধারিত হয়। লক্ষ্য স্থির হলে আসে অচঞ্চল সংকল্প, তা থেকে জন্ম নেয় মানসিক স্থিতি। সেই স্থিতি দেয় চিন্তাভাবনার সুযোগ, আর সেই চিন্তাভাবনার মাধ্যমেই লক্ষ্য অর্জিত হয়। এই শিক্ষা সম্পূর্ণরূপে আত্মোন্নয়নের, জাগতিক কামনা বাসনা পরিহারের শিক্ষা। ঠিক যেমন প্রশ্ন করা হয়, একজন মানুষ যদি পুরো জগৎ লাভ করেও নিজের আত্মাকে হারায়, তবে তার লাভ কি? কনফুসিয়াস স্পষ্ট করে বলেন, উচ্চতম থেকে নিম্নতম পর্যন্ত প্রতিটি মানুষের মূল দায়িত্বই আত্মোন্নয়ন। যদি শিকড়টাই অবহেলিত হয়, তাহলে যা কিছু তার থেকে জন্ম নেয় তা কখনোই সুশৃঙ্খল হতে পারে না। তিনি বিশ্বাস করতেন, এই জীবনচর্চা প্রত্যেকের পক্ষেই সম্ভব, কারণ মানুষ প্রকৃতিতে প্রায় একই রকম। পার্থক্য তৈরি হয় অভ্যাসের মাধ্যমে। তিনি বলেন, মানুষ প্রকৃতিতে প্রায় একই, কিন্তু অভ্যাসে একে অপরের থেকে অনেক দূরে সরে যায়। মেনশিয়াসও একই কথা বলেন, খুব সংক্ষেপে, সব কিছু আমাদের মধ্যেই সম্পূর্ণ অবস্থায় রয়েছে। তিনি আরও বলেন, একজন মানুষকে এগিয়ে নেওয়া বা তার অগ্রগতি থামানো অন্যদের ক্ষমতার বাইরে। এর আগেও বলা হয়েছে, মহান মানুষ নিজের নীতিমালার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে শেখে। একইভাবে এক ছাত্র যখন জিজ্ঞাসা করলেন, কি করলে একজন মানুষ উৎকৃষ্ট মানুষ হয়ে ওঠেন, তখন কনফুসিয়াস উত্তর দেন, যখন সে নিজের চরিত্রকে শ্রদ্ধার সাথে গড়ে তোলে। আরও বলেন, যখন কেউ নিজের সহজাত সামর্থ্যকে সর্বোচ্চভাবে চর্চা করে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধে তা ব্যবহার করে, তখন সে সঠিক পথ থেকে দূরে নয়। দি গ্রেট লার্নিংয়ে কনফুসিয়াস ধাপে ধাপে ব্যাখ্যা করেছেন কিভাবে আত্মোন্নয়ন সম্ভব এবং এই আত্মোন্নয়ন সমাজ জীবনে ও রাষ্ট্র পরিচালনায় প্রভাব বিস্তার করে মানবজাতির মঙ্গল সাধন করে। তিনি বলেছিলেন, প্রাচীনকালে যারা চেয়েছিল তারা নিজেদের মহান গুণকে সারা দেশে উদাহরণরূপে প্রতিষ্ঠা করতে, তারা আগে নিজেদের রাষ্ট্র সুশাসিত করতেন। রাষ্ট্রকে সুশাসিত করতে চাইলে আগে পরিবার সুশৃঙ্খল করতে হতো। পরিবারকে সুশৃঙ্খল করতে চাইলে নিজেকে গঠনের দিকে মনোযোগ দিতে হতো। উদ্দেশ্য শুদ্ধ করতে হলে আগে চিন্তাকে সত্যনিষ্ঠ করতে হতো, আর চিন্তা সত্যনিষ্ঠ হলে জ্ঞান প্রসারিত হতো, আর জ্ঞান প্রসারিত হতো বস্তুর গভীর অনুসন্ধানের মাধ্যমে। এইভাবে বস্তুর অনুসন্ধান থেকে জন্ম নেয় জ্ঞান। জ্ঞান বিস্তৃত হলে চিন্তা হয় সত্যনিষ্ঠ। চিন্তা সত্যনিষ্ঠ হলে উদ্দেশ্য শুদ্ধ হয়।
উদ্দেশ্য শুদ্ধ হলে আত্মোন্নয়ন ঘটে, আত্মোন্নয়ন ঘটলে পরিবার শৃঙ্খলিত হয়, পরিবার শৃঙ্খলিত হলে রাষ্ট্র সুশাসিত হয়, আর রাষ্ট্র সুশাসিত হলে গোটা সমাজে শান্তি ও সমৃদ্ধি আসে। তবে কনফুসিয়াসের কাছে সমৃদ্ধি বলতে শুধু ধনসম্পদেরই আধিক্য নয়, বরং নৈতিকতা ও পরিপূর্ণ জীবনচর্চার ফল হিসেবে পরিতৃপ্তি ও স্থিতিশীলতাই আসল সমৃদ্ধি। তিনি বলেন, এক রাষ্ট্রে ধনলাভই প্রকৃত সমৃদ্ধি নয়, বরং প্রকৃত সমৃদ্ধি নিহিত ন্যায়ের প্রতিষ্ঠায়। ধনসম্পদের সঠিক বণ্টনকে তিনি সুশাসনের অপরিহার্য শর্ত মনে করেন। যেমন তিনি বলেন, ধনসম্পদের কেন্দ্রীভবন মানুষকে ছত্রভঙ্গ করে, আর তা জনগণের মাঝে বিতরণ করা মানুষকে ঐক্যবদ্ধ করে। এই অনুযায়ী কনফুসিয়াস আত্মোন্নয়নের যে ধাপগুলো নির্ধারণ করেছেন তা হল: ১. জগতের বস্তুর অনুসন্ধান, ২. জ্ঞান অর্জন, ৩. চিন্তায় সত্যনিষ্ঠা, ৪. উদ্দেশ্যের শুদ্ধতা, ৫. আত্মোন্নয়ন, ৬. পরিবার শাসন, ৭. স্থানীয় শাসন, ৮. সর্বজন শাসন। এই শৃঙ্খলা মেনে আত্মোন্নয়ন ঘটালে সেটি ব্যক্তি থেকে সমাজে ও রাষ্ট্রে ছড়িয়ে পড়ে। এই আত্মোন্নয়নের নীতিগুলো সর্বজনীন। যেমন ডক্ট্রিন অফ দ্য মিনে বলা হয়েছে, গোটা রাজ্যে সব গাড়ির চাকা একরকম, সব লেখাই এক অক্ষরে, আর আচরণের নিয়মও অভিন্ন। এই পথটি যেমন বিস্তৃত, তেমনি গোপনও। সাধারণ নারী পুরুষের পক্ষেও এর জ্ঞান অর্জন সম্ভব, কিন্তু চূড়ান্ত স্তরে এমন অনেক কিছু আছে যা এমনও একজন জ্ঞানীও পুরোপুরি বুঝতে পারেন না। আবার সাধারণ মানুষ চর্চাও করতে পারে, কিন্তু তাও এমন গভীর যে একজন জ্ঞানীও সবটুকু চর্চা করতে সক্ষম নন। এটাই সত্যিকারের জীবনচর্চার এক শিল্প, যেখানে উদ্দেশ্য পরিষ্কার, উপায় যথাযথ এবং ফলাফল শুধু ব্যক্তির নয়, সমাজেরও কল্যাণ সাধন। এই চর্চার পূর্ণতা পেতে চাই জীবনভর সাধনা। একবার সৎপথ থেকে সরে গেলে পুরো পথ চলাই দাগ পড়ে যায়। পবিত্রতাই একমাত্র গুণ নয়, একটি সুচিন্তিত ও সার্থক জীবনযাপনই প্রকৃত পূর্ণতা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সৌন্দর্য আরও পরিপূর্ণ হয়। এই ধীর উন্নয়নকেই কনফুসিয়াস নিজে বলেছিলেন, ১৫তে শিখতে মন স্থির করলাম, ৩০-এ নিজে দৃঢ়ভাবে দাঁড়ালাম, ৪০-এ সন্দেহ দূর হল, ৫০-এ স্বর্গের বিধান বুঝলাম, ৬০-এ সত্য গ্রহণের শ্রবণ প্রবণ হলাম, ৭০-এ যা মন চেয়েছে তাই করেও ভুল করিনি। এই পথ শেষ হয় কেবল মৃত্যুর মধ্য দিয়ে। যেমন তার শিষ্য জাং বলেছিলেন, জ্ঞানী মানুষের মনের উদারতা ও সহ্যশক্তি থাকা উচিত, তার ভার ভারী আর পথ দীর্ঘ। পূর্ণ সদ্গুণী সেই ভার, এটা কি হালকা? আর মৃত্যু না হওয়া পর্যন্ত তার পথের শেষ নেই, এটা কি সংক্ষিপ্ত? মানসিক সততা। যা জানো তা জানা বলো, যা জানো না তা না জানার কথা স্বীকার করো, এই হল প্রকৃত জ্ঞান। এই কথার মধ্যেই কনফিউসিয়াস বর্ণনা করেছেন প্রকৃত নৈতিকতার মূল ভিত্তি, মানসিক সততা, যা জ্ঞানের পথকে উন্মুক্ত রাখে। লি কিতেও বলা হয়েছে, সন্দেহ থাকলে নিশ্চয়তার ভান করো না, আর সন্দেহ না থাকলে নিজের মতামত বলে চাপিয়ে দিও না। কনফিউশাস জানতেন, নৈতিকতা মননের বিষয়, বস্তু নয়। কাঠ পাথর নিজে নৈতিক বা অনৈতিক হয় না, শুধুই অনৈতিকতার বাইরের। ন্যায় অন্যায়ের সম্ভাবনা আসে তখনই যখন বুদ্ধি বিকশিত হয়, যা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে পারে। মেনশিয়াস এই দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করে বলেন, মানুষ যদি মন্দ করে, এর দায় তার স্বভাবজাত শক্তির নয়। তিনি অবশ্য স্বীকার করেন, যদি মনের ওপর প্রাণের তাড়না আধিপত্য বিস্তার করে, তবে তা বিপজ্জনক। তখন মানুষ সেই প্রাণের দাস হয়ে পড়ে। তিনি বলেন, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য সামান্য, কিন্তু বেশিরভাগ মানুষ সেটাকেই হারিয়ে ফেলে, আর উৎকৃষ্ট মানুষ তা রক্ষা করে। আরও বলেন, কারো আঙ্গুল বাঁকা হলে সে অস্বস্তি বোধ করে, কিন্তু যদি মন বাঁকা হয় তাহলে সে বুঝতেই পারে না যে অস্বস্তি হওয়া উচিত। এটাকেই বলা হয় মূল্যবোধের গুরুত্ব না বোঝা।
লিকিতেও এই বিষয়ে আরও স্পষ্টভাবে বলা হয়েছে, মানুষের স্বভাব যা স্বর্গ থেকে আসে তা জন্মের সময় শান্ত থাকে। বাহ্যিক জিনিসপত্রের প্রভাবে তার ক্রিয়াশীলতা প্রকাশ পায় এবং তার স্বভাবসিদ্ধ আকাঙ্ক্ষাগুলো বিকশিত হতে থাকে। নানা জিনিস তার সামনে আসতে থাকে এবং তার জ্ঞান বৃদ্ধি পায়। তখন পছন্দ ও অপছন্দের প্রকাশ ঘটে। যদি এই পছন্দ অপছন্দ তার ভেতরের কোনো নিয়ন্ত্রণের অধীনে না থাকে এবং ক্রমবর্ধমান জ্ঞান তাকে বাইরের দিকে আরও বিভ্রান্ত করে, তবে সে আর নিজের কাছে ফিরে আসতে পারে না এবং তার স্বর্গীয় মূলনীতি নিভে যায়। এখন মানুষের ওপর প্রভাব ফেলার মতন জিনিসের কোনো শেষ নেই, আর যখন তার পছন্দ অপছন্দ ভেতরের নিয়ন্ত্রণাধীন নয়, তখন সে তার সামনে যে জিনিস আসে তার প্রকৃতিতে রূপান্তরিত হয়। অর্থাৎ সেই নিজের ভেতরের স্বর্গীয় নীতির কণ্ঠকে শপথে করে এবং যে সব কামনায় মানুষ আবিষ্ট হতে পারে তার প্রতি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে। এর ফলে বিদ্রোহী ও প্রতারক মন গড়ে ওঠে, যা কামনা সম্পন্ন এবং হিংসাবৃত্ত বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়। এই কারণেই এক অসাধারণ তীক্ষ্ণতা ও অন্তর্দৃষ্টি নিয়ে কনফিউসিয়াস বুঝতে পেরেছিলেন যে মনের প্রথম কাজ হচ্ছে নিজের প্রতি সৎ হওয়া। এটি সেই মনের অন্তর্নিহিত অনৈতিকতাকে নির্দেশ করে, যা এমন কিছুর প্রতি আকর্ষিত হয়ে থাকে যা সে জানে না, তবুও তা আঁকড়ে ধরে এমন এক নিষ্ঠা ও আনুগত্য নিয়ে যা সে জানা বিষয় পর্যন্ত ধরে রাখে না। কেউ যেন শুধুমাত্র নিজের বিশ্বাস করতে ইচ্ছা হয় এমন কিছুর দ্বারা প্রভাবিত না হয়। এই কথাটাই আবার বলা হয়েছে শু কিংয়ের এই কথায়। তুমি যখন এমন কিছু কথা শোনো যা তোমার মনকে বিরক্ত করে, তখন খতিয়ে দেখতে হবে তা সঠিক কিনা। আবার যখন তুমি এমন কিছু কথা শোনো যা তোমার নিজের মতের সাথে মিলে যায়, তখনও দেখতে হবে তা সঠিকের বিরুদ্ধে কিনা। এটি কনফিউসিয়াসের চেতনা ও শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ, যে ফর্সনিক যিনি মধ্যমপন্থার বিষয়ে বলেছিলেন, এই রচনাটিতে মনের সেই নিয়ম রয়েছে যা এক প্রজন্মের পর এক প্রজন্ম ধরে হস্তান্তরিত হয়েছে। এবং কনফিউসিয়াস নিজেও বলেছেন, কবিতার গ্রন্থে ৩০০ রচনা আছে, কিন্তু সবগুলোর উদ্দেশ্য এক বাক্যে প্রকাশ করা যায়, কোনো বিপথগামী চিন্তা রাখো না। কনফিউসিয়াস এইভাবেই জীবনযাত্রাকে এক ধরনের শিল্প হিসেবে কল্পনা করেছিলেন, একটা সচেতন, চিন্তাশীল, উদ্দেশ্যমূলক প্রতিক্রিয়া যা বাহ্যিক কোনো প্রেরণার প্রতিক্রিয়ায় স্বতঃস্ফূর্ত বা স্বাভাবিক নয়। তিনি নিজ সম্পর্কে বলেন, যার মাধ্যমে তিনি তার শিষ্যদের শিক্ষা দিতে ও অনুপ্রাণিত করতে চেয়েছিলেন, আমার কোনো নির্দিষ্ট পথ নেই যেটা আমি আগে থেকেই স্থির করে নিয়েছি, এবং কোনো পথ নেই যেটা আমি আগে থেকেই বর্জন করেছি। আরও যেমন ইতিপূর্বে বলা হয়েছে, উত্তম মানুষের অন্যতম বৈশিষ্ট্যগুলোর মধ্যে এগুলোই খুবই তাৎপর্যপূর্ণ। উত্তম মানুষ দয়ালু কিন্তু পক্ষপাত দুষ্ট নয়। সাধারণ মানুষ পক্ষপাত দুষ্ট কিন্তু দয়ালু নয়। উত্তম মানুষ কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে মন স্থির করে না, যা সঠিক সে তাই অনুসরণ করে। উত্তম মানুষের উদ্বেগ থাকে এই নিয়ে যে সে তথ্য অর্জন করতে পারবে কিনা, দারিদ্র্য আসবে কিনা তা নিয়ে সে উদ্বিগ্ন থাকে না। আরও গভীর আবেগ ও উচ্ছ্বাসও তিনি উন্মুক্ত চেতনার প্রশংসা করেছেন, তার প্রয়োজন, উপকারিতা, সৌন্দর্য ও নিশ্চিত সম্ভাবনা নিয়ে, এবং এইভাবে বলেছিলেন, যারা সত্যকে জানে তারা সমান নয় তাদের সাথে যারা সত্যকে ভালোবাসে, আর যারা সত্যকে ভালোবাসে তারা সমান নয় তাদের সাথে যারা সত্যে আনন্দ খুঁজে পায়। সক্রেটিসও এর অনুরূপ কিছু বলেছিলেন, যখন তিনি সফিস্টদের অর্থাৎ যারা নিজেদের জ্ঞানী মনে করত তাদের তিরস্কার করেছিলেন এবং নিজেকে বলেছিলেন ফিলোসোফোস, অর্থাৎ কেবল একজন জ্ঞানপ্রেমী যে বিনমীভাবে শিখতে চায়। কনফিউসিয়াস তার শিষ্যদের কাছে প্রকৃতির ঘটনাগুলোর সত্য উপলব্ধি ও নিরূপণকে প্রথমে কাম্য বস্তু হিসেবে উপস্থাপন করেছিলেন, কারণ তিনি বলেছিলেন, উত্তম মানুষের লক্ষ্য হচ্ছে সত্য। তার শিষ্যরা তার সম্পর্কে বলেছিলেন, 4টে জিনিস ছিল যার থেকে গুরু সম্পূর্ণ মুক্ত ছিলেন। তিনি কোনো পূর্বনির্ধারিত সিদ্ধান্ত নিতেন না, ইচ্ছাকৃত সংকল্প করতেন না, একগুঁয়েমি করতেন না এবং আত্মকেন্দ্রিকতায় আবদ্ধ ছিলেন না। ঘটনা ও বাস্তবতার অনুসন্ধান। সততার সঙ্গে চিন্তা করতে চাইলেই তারা প্রথমে জ্ঞান বাড়াতে চেয়েছিল, আর এই জ্ঞান তারা অর্জন করেছিল বস্তুর অনুসন্ধানের মাধ্যমে। বস্তুর অনুসন্ধানের মাধ্যমে তাদের জ্ঞান বিস্তৃত হয়েছিল।
জ্ঞান বিস্তৃত হওয়ায় তাদের চিন্তা হয়ে উঠেছিল আন্তরিক। দ্য গ্রেট লার্নিংয়ের এই কথাগুলো বোঝাতে চায় যে মন যখন নিজের মধ্যে স্থির সংকল্প রাখে এবং বাস্তবতায় যেসব সত্য প্রতিভাত হয় সেগুলো মেনে নিতে প্রস্তুত থাকে, তখন একটি পরিপূর্ণ ও সুষম জীবনযাপনের জন্য তার অবশ্য কর্তব্য হয়ে দাঁড়ায় তার চারপাশের ঘটনাগুলোর অনুসন্ধান করা। এই ঘটনাগুলোই তার জগৎ, যার মুখোমুখি তাকে হতে হয়, আর সেই জগতের মোকাবিলা করতে হলে তাকে তা বুঝতেও হয়। কনফুসিয়াস বলেন, এই উপলব্ধির জন্য প্রয়োজন যা ভালো তার বিস্তৃত অধ্যয়ন, সঠিক অনুসন্ধান, যত্নশীল বিচারণা, স্পষ্টভাবে আলাদা করে বোঝা এবং আন্তরিকভাবে তা কাজে প্রয়োগ। এই অনুসন্ধানী মনোভাব, এই অমোচনীয় জ্ঞানতৃষ্ণা যদি না থাকে তবে মানুষ হারিয়ে যাবে, এই বক্তব্য কনফুসিয়াস বারবার প্রকাশ করেছেন। তার অন্যতম তাৎপর্যপূর্ণ একটি উক্তি, যখন একজন মানুষ বলেন, এই নিয়ে আমি কি ভাবব, ওটা নিয়ে আমি কি ভাবব, তখন আমি সত্যিই তার সঙ্গে কিছু করতে পারি না। আরেকবার তিনি বলেছিলেন, আমি তাকে সত্য উদ্ঘাটন করে দেখাই না যে জ্ঞান অর্জনে আগ্রহী নয়, আমি তাকে সাহায্য করি না যে নিজেই ব্যাখ্যা করতে আগ্রহী নয়। কার্য-কারণ সম্পর্কের উপলব্ধি তার দৃষ্টিতে মানব চেতনার প্রথম কাজ এবং একজন বুদ্ধিমান সত্তার প্রাথমিক নৈতিক আচরণ হিসেবে গণ্য ছিল। এটি দ্য গ্রেট লার্নিংয়ে ভিত্তি হিসেবে উপস্থাপিত হয়েছে। সবকিছুর রয়েছে মূল ও ফল, সমস্ত বিষয়ে আছে শেষ এবং শুরু, কি আগে আসে এবং কি পরে আসে, এটি জানা গ্রেট লার্নিংয়ের শিক্ষার কাছাকাছি। যেমন সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের অনুসারীরা জ্ঞান পিপাসু তাদের গুরুদের প্রকৃত দৃষ্টিভঙ্গি হারিয়ে ফেলেছিল যখন তারা তাদের শিক্ষাগুলোকে একটি কঠোর নিয়মতান্ত্রিক ও কর্তৃত্ববাদী শাস্ত্রে গড়ে তোলে, যা প্রকৃত অনুসন্ধানকে রুদ্ধ করে এবং কেবল তর্ক ও অনুকরণকে উৎসাহ দেয়। ঠিক তেমনি কনফুসিয়াসের কথাগুলোর প্রকৃত তাৎপর্য আমাদের এই বিজ্ঞান সমৃদ্ধ যুগে আগের বহু শতাব্দীর তুলনায় আরও স্পষ্ট এবং উচ্চতরভাবে ধরা দেয়, যেখানে এশিয়ায় ছাত্ররা কেবল মুখস্থ করে যেত। কনফুসিয়াস কখনোই এমন অন্ধ অনুসরণের কথা বলেননি, তা পরিষ্কার হয়ে যায় এই বক্তব্য থেকে। হুই আমাকে কোনো প্রশ্ন করে না, আমি যাই কিছু বলি সে তাতে আনন্দ পায়। অ্যানালিক্টস গ্রন্থ 11 অধ্যায় 3। জ্ঞান বারবার পরীক্ষার মাধ্যমে যাচাই করার জন্য স্বাধীন অনুসন্ধান এবং অনুসন্ধান প্রবণতাই এই নীতি কনফুসিয়াসের মতে জীবনের আচরণের মূল ভিত্তি। তাই এই প্রসঙ্গে দার্শনিক ইউয়ের এই কথাটি উদ্ধৃত হয়, উন্নত ব্যক্তি মূল বিষয়ে মনোযোগ করে। একবার মূল স্থাপিত হলে সব ধরনের ব্যবহারিক দিক আপনা আপনি গড়ে ওঠে। এই ধারণাটি আরও আবেগপূর্ণভাবে বিশদভাবে প্রকাশিত হয়েছে। যখন আমরা সবকিছুর প্রকৃতি ও কারণকে সূক্ষ্মভাবে অনুসন্ধান করি এবং তাদের মধ্যে যে রহস্যময় এবং আত্মিক জিনিস আছে তাতে প্রবেশ করি, তখন আমরা তার সর্বোচ্চ ব্যবহারিক প্রয়োগে পৌঁছাই। যখন এই প্রয়োগ দ্রুত, সহজ এবং ব্যক্তিগত ভারসাম্যের মধ্যে আসে, তখন আমাদের গুণ বা নৈতিকতা উৎকর্ষ লাভ করে। এরপর আরও এগিয়ে গেলে এমন একটি পর্যায়ে পৌঁছাই যা বোঝা প্রায় অসম্ভব। আমরা রহস্যময় এবং আত্মিককে পুরোপুরি আয়ত্ত করি এবং রূপান্তরের প্রক্রিয়াকে উপলব্ধি করি। এটাই হল পূর্ণতা, গুণের পূর্ণতা। শেখা, লার্নিং। ভাবনা ছাড়া শিক্ষা শ্রমের অপচয়, আর শিক্ষা ছাড়া ভাবনা বিপজ্জনক। অনালেক্স অধ্যায় 2 অনুচ্ছেদ 15। শুধু শেখা যথেষ্ট নয়, ভাবনাহীন শেখা যেমন অকার্যকর, তেমনি চিন্তাহীন বুদ্ধিমত্তাও একসময় মূর্খতায় রূপ নেয়। কাউ ডিউকের একটি উক্তি যেটি কনফুসিয়াস সম্মানের সঙ্গে উদ্ধৃত করেছেন, জ্ঞানীরা যদি না ভাবেন তবে মূর্খ হয়ে পড়েন, আর মূর্খেরা যদি ভাবেন তবে জ্ঞানী হয়ে ওঠেন। শু কিং পর্ব 5 অধ্যায় 18 অনুচ্ছেদ 2। এই তত্ত্বকে আরও ব্যাখ্যা করে কনফুসিয়াস তার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলেন, আমি একদিন না খেয়ে এবং এক রাত না ঘুমিয়ে কেবল ভাবনা নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু তাতে কোনো উপকার হয়নি। শেখার পথই উত্তম। অনালেক্স অধ্যায় 15 অনুচ্ছেদ 30। অর্থাৎ কেবল ধারণা বা অনুভব নয়, যুক্তি ও পর্যবেক্ষণ ছাড়া, শেখা ছাড়া চিন্তা অর্থহীন। তিনি বিভিন্ন চারিত্রিক গুণের সঙ্গে যদি শিক্ষা না থাকে তার কি পরিণাম হয় তা বিশদে বলেছেন।
দয়ার প্রতি ভালোবাসা, কিন্তু শিক্ষা না থাকলে তা হয়ে ওঠে অন্ধ সরলতা। জ্ঞানের প্রতি আকর্ষণ, কিন্তু শিক্ষা ছাড়া তা মনোযোগহীন ঘোরাফেরা। আন্তরিকতার প্রেম, কিন্তু শিক্ষা না থাকলে তা ফলাফলের প্রতি উদাসীনতা তৈরি করে। সরলতার ভালোবাসা, কিন্তু শিক্ষা না থাকলে তা রূঢ় আচরণে রূপ নেয়। সাহসের প্রতি ভালোবাসা, কিন্তু শিক্ষা না থাকলে তা অনুবর্তিতার অভাব ঘটায়। দৃঢ়তার অভিলাষ, কিন্তু শিক্ষা না থাকলে তা অতিরিক্ততা ও দম্ভে পরিণত হয়। অনালেক্টস অধ্যায় 17 অনুচ্ছেদ 8। এই কারণেই কনফুসিয়াস বারবার ধৈর্য সহকারে নিরলসভাবে শেখার গুরুত্ব শুধু বই নয়, মানুষ, প্রাণী, প্রকৃতি, জীবিত ও জড়জগতের প্রতি নজর রাখতে বলেছেন। তিনি বলেন, এইভাবে শেখো যেন মনে হয় তুমি তা কখনো পুরোপুরি আয়ত্ত করতে পারবে না, আর সবসময় আশঙ্কা করো যেন তা মিস করো। অনালেক্টস অধ্যায় 8 অনুচ্ছেদ 17। অবিরাম অধ্যাবসায় এবং আগ্রহ নিয়ে শেখা কি আনন্দের নয়? অনালেক্টস অধ্যায় 1 অনুচ্ছেদ 1। শিক্ষার প্রতি নিজের ভালোবাসা তুলে ধরতে তিনি নিজের কথা বলেছেন। ডিউক অফ সেজন কনফুসিয়াসের সম্পর্কে জিজ্ঞাসা করলে শিষ্য জিলু চুপ করে থাকে। পরে কনফুসিয়াস বলেন, তুমি তাকে বললে না কেন? তিনি এমন একজন ব্যক্তি যিনি জ্ঞানের পেছনে এতটাই নিবিষ্ট যে খাওয়া দাওয়া ভুলে যান, তা পেয়ে এতটাই আনন্দ পান যে দুঃখ কষ্ট ভুলে যান, আর বার্ধক্য আসছে সেটাও বুঝতে পারেন না। অনালেক্টস অধ্যায় 7 অনুচ্ছেদ 18। একজন উত্তম মানুষের চরিত্র সম্পর্কে বলা হয়েছে, উচ্চমানের ব্যক্তি শেখেন এবং অর্জন করেন, প্রশ্ন করেন এবং বিশ্লেষণ করেন, বিনয়ীভাবে নিজের জ্ঞান ধারণ করেন এবং তা সহানুভূতির সঙ্গে কাজে লাগান। ইচিং সংযোজন 4 অধ্যায় 6 অনুচ্ছেদ 31। শিক্ষা অর্জনের জন্য বিনম্র অপরিহার্য। এই সত্যটি যেমন কনফুসিয়াস বুঝতেন, তেমনি সক্রেটিসও বুঝতেন। শু কিংয়ে এর কথায়, শেখার জন্য প্রয়োজন বিনয়ী মন এবং স্থির নিষ্ঠা। পর্ব 4 অধ্যায় 8 অংশ 3। স্যাং তার বন্ধু ইয়েন ইয়ানওয়ানের সম্পর্কে বলেন, তিনি প্রতিভাবান হয়েও কম জ্ঞানীদের প্রশ্ন করতেন, অনেক কিছু জেনেও অল্প জানা লোকদের থেকে শেখার চেষ্টা করতেন। সবকিছু থাকলেও যেন কিছুই নেই এমন ভাব ধরতেন, পূর্ণ থাকলেও নিজেকে শূন্য ভাবতেন, অপমানিত হলেও কোনো ঝগড়ায় জড়াতেন না। অনালেক্টস অধ্যায় 8 অনুচ্ছেদ 5। যদিও তিনি ছিলেন রাজপুত্রদের উপদেষ্টা, কনফুসিয়াস নিজে কখনো বিনয়বর্জিত হননি শিক্ষাদানের ক্ষেত্রে। যেমন তিনি তার শিষ্যদের নির্দেশ দিয়েছিলেন সবসময় বিনয় সহকারে শিক্ষা গ্রহণ করতে, তেমনি নিজেও আজীবন সেই নীতিতে অটল ছিলেন। তিনি বলেন, যে ব্যক্তি শুকনো মাংসের বান্ডিল নিয়েও আমার কাছে এসেছে তাকেও আমি শিক্ষা দিতে অস্বীকার করিনি। অনালেক্টস অধ্যায় 7 অনুচ্ছেদ 7। এই বক্তব্যে আজকের শিক্ষার্থীর মনে উঠে আসে এক বিনয়ী মনের চিত্র, যে ধনী বা দরিদ্র সবার সাথেই সমানভাবে মিশেছে, যেভাবে যিশু, সক্রেটিস বা এপিকটেটাস সাধারণ মানুষের মাঝে অবস্থান করেছিলেন। তিনি বলেন, যেখানে শিক্ষা আছে সেখানে শ্রেণীর ভেদাভেদ থাকবে না। অনালেক্টস অধ্যায় 15 অনুচ্ছেদ 38। এই বিশ্বাসী চীনের সমাজকে ভারতীয় বর্ণব্যবস্থার মতো কঠোর বিভাজন থেকে রক্ষা করেছে। তবে তিনি ভাবতেন না যে জ্ঞান সবাইকেই সমানভাবে প্রদান করা উচিত, নির্বিশেষে তাদের আগ্রহ বা উপলব্ধির ক্ষমতা। যাদের প্রতিভা গড়পড়তা মানের ওপরে, তাদের কাছে উচ্চতর বিষয় প্রকাশ করা যায়, যাদের তা নয় তাদের কাছে এইসব বিষয় বলা যায় না। অনালেক্টস অধ্যায় 6 অনুচ্ছেদ 19। শিক্ষালাভের প্রকৃত পন্থা সম্পর্কে শিষ্য সেহিয়ার মন্তব্য, যে প্রতিদিন বুঝতে চেষ্টা করে কি কিছু এখনো অর্জন করেনি, আর প্রতি মাসে স্মরণ করে সে কি অর্জন করেছে, তাকে বলা যায় সে শিক্ষা ভালোবাসে। অনালেক্টস অধ্যায় 19 অনুচ্ছেদ 5। সম্পূর্ণতা ও নিষ্ঠা আবশ্যক। শিক্ষার কাজকে পাহাড় গড়ার সঙ্গে তুলনা করা যায়। যদি এক ঝুড়ি মাটি কম থাকে আর আমি তাতে থেমে যাই, তবে দায় আমার। অনালেক্টস অধ্যায় 9 অনুচ্ছেদ 18। তিনি বলেন, যদি একজন শিক্ষার্থী গম্ভীর না হয় তবে সে কারোর সম্মান পাবে না, আর তার শিক্ষাও মজবুত হবে না। অনালেক্টস অধ্যায় 1 অনুচ্ছেদ 8। শিক্ষার পুরস্কার। এমন একজনকে পাওয়া কঠিন যে 3 বছর ধরে পড়াশোনা করেছে অথচ নৈতিক হয়ে ওঠেনি। অনালেক্টস অধ্যায় 8 অনুচ্ছেদ 12। যদি আধুনিক যুগে এই সত্য বাস্তব না হয়, তবে সম্ভবত এই কারণে যে বহু ক্ষেত্রে পড়াশোনা হয় পূর্বনির্ধারিত মতবাদকে সমর্থন করার জন্য, সত্যকে খুঁজে পাওয়ার জন্য নয়।
যেখানে শিক্ষা হওয়া উচিত সত্যের নিরপেক্ষ অনুসন্ধান, সেখানে তা হয়ে যায় পক্ষপাত দুষ্টা বক্তব্য প্রতিষ্ঠার চেষ্টা। এক শিষ্য বলেন, তিনি আমাকে জ্ঞানে সমৃদ্ধ করেছেন এবং শিষ্টাচার শিখিয়েছেন। অনালেক্টস অধ্যায় 9 অনুচ্ছেদ 10। আরেকজন বলেন, বিস্তৃতভাবে শেখা, স্থির লক্ষ্যে অটল থাকা, আগ্রহ নিয়ে প্রশ্ন করা এবং নিজেকে নিয়েই চিন্তা করা, এই পথই হচ্ছে নৈতিকতা। অনালেক্টস অধ্যায় 19 অনুচ্ছেদ 6। কনফুসিয়াস নিজে বলেন, বিস্তৃত জ্ঞান অর্জন করে এবং শিষ্টাচারের নিয়ম মেনে চললে সঠিক পথ থেকে বিচ্যুতি হবে না। অনালেক্টস অধ্যায় 12 অনুচ্ছেদ 15। লি কিতে লেখা আছে, বিস্তৃত জ্ঞান অর্জন করা, স্মৃতিশক্তি, বিনয়ী থাকা, ভালো কাজে উৎসাহ না হারানো, এগুলো উত্তম মানুষের বৈশিষ্ট্য। লি কি গ্রন্থ 1 অংশ 1 অধ্যায় 4 অনুচ্ছেদ 27। কনফুসিয়াস বিস্তৃত জ্ঞান বলতে সব রকম উদ্ভট মতবাদ পড়ার কথা বলেননি। তিনি বলেন, বিচিত্র মতবাদ অধ্যয়ন করা আসলে ক্ষতিকর। অনালেক্টস অধ্যায় 2 অনুচ্ছেদ 16। কিন্তু এর মানে এই নয় যে তিনি মহাবিশ্বের প্রাপকতাকে উপেক্ষা করতে বলেছিলেন। তার মতে প্রকৃতির ঘটনায় যে নিয়ম চলে, সেই নিয়ম হল ঈশ্বরের নিয়ম, আর সেই নিয়ম জানতে হলে শুধু ক্ষুদ্র বিষয় নয়, বৃহৎ বিষয়েও নজর রাখতে হবে। মানুষকে জানতে চাইলে স্বলেগের জ্ঞান ব্যতীত তা সম্ভব নয়। ডক্ট্রিন অফ দি মিন অধ্যায় 20 অনুচ্ছেদ 7। জ্ঞানী ব্যক্তি ওপরের দিকে তাকিয়ে আকাশের দীপ্তি পর্যবেক্ষণ করেন, নিচের দিকে তাকিয়ে পৃথিবীর বিন্যাস পরীক্ষা করেন। তিনি অন্ধকার ও আলোর কারণ জানেন, আর জীবন ও মৃত্যুর কারণ উপলব্ধি করেন। ইচিং সংযোজন 3 অধ্যায় 4 অনুচ্ছেদ 21। শিক্ষিত ব্যক্তি তার সমসাময়িকদের সঙ্গে থাকেন, কিন্তু তার অধ্যয়নের বিষয় হয় প্রাচীন মনীষীগণ। লি কি গ্রন্থ 38 অনুচ্ছেদ 2। জ্ঞানকে জীবনের চালিকা শক্তি হিসেবে বিবেচনা করে কনফুসিয়াস বলেন, জ্ঞান, উদারতা এবং কর্মশক্তি, এই 3টে গুণ প্রত্যেক মানুষের জন্যই অপরিহার্য। ডক্ট্রিন অফ দি মিন অধ্যায় 20 অনুচ্ছেদ 8। জ্ঞান অর্জনে বিশ্বাস এবং পরিশ্রমের মিলন নিয়ে তিনি বলেন, বিশ্বাসকে নিয়ে তিনি শিক্ষা ভালোবাসেন, মৃত্যু পর্যন্ত অটল থেকে তিনি নিজের পথের উৎকর্ষ সাধন করেন। অনালেক্টস অধ্যায় 8 অনুচ্ছেদ 13। প্রজ্ঞা ও প্রেরণা। কনফুসিয়াসের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, তিনি যা জানতেন না তা নিয়ে তিনি কখনোই নিশ্চিত বক্তব্য দিতেন না। তার উক্তি, যখন তুমি কোনো বিষয় জানো না, তখন সেটা না জানো বলাই হল জ্ঞান। অ্যানালেক্টস খণ্ড 2 অধ্যায় 17। এর অর্থ মোটেই এই নয় যে যদি তুমি কিছু না জানো তাহলে বলো সেটা সত্য নয়। এই কারণেই এবং কারণ সব সৎ আত্মাই যেমন হয়, তিনিও মানব সন্তানের কয়েকজনের বিস্ময়কর অন্তর্দৃষ্টি দেখে গভীরভাবে প্রভাবিত ছিলেন, ফলে সাধারণ মানুষের স্বাভাবিক সক্ষমতার চেয়ে অধিক দ্রুত, নিশ্চিত ও গভীর সত্য অনুধাবন করার সম্ভাব্যতা নিয়ে তিনি কোনো কঠোর মতবাদ প্রচার করেননি। এই বিষয়ে তিনি বলেন, যারা জ্ঞানসহ জন্মায় তারা শ্রেষ্ঠ মানুষ, যারা শিক্ষা নিয়ে জ্ঞান অর্জন করে তারা পরবর্তী স্তরের, যারা বোকার মতো এবং মন্থর তবুও জ্ঞান অর্জন করে তারা এর পরের স্তরের, আর যারা বোকার মতো মন্থর এবং তবুও শিক্ষা গ্রহণ করে না তারা হল সবচেয়ে নিচের শ্রেণীর। আজকে যাকে এশীয় বিশ্বের কোটি কোটি মানুষ সর্বশ্রেষ্ঠ মনীষী হিসেবে পূজ্য মনে করেন, সেই কনফুসিয়াস নিজেকে কোনোভাবেই আধ্যাত্মিক অনুপ্রেরণায় জ্ঞাত হিসেবে দাবি করতে যাননি। তিনি বলেন, আমি এমন কেউ নই যে জন্ম থেকে জ্ঞানে পরিপূর্ণ। আমি হলাম সেই ব্যক্তি যে প্রাচীনতাকে ভালোবাসে এবং একনিষ্ঠভাবে তাতে জ্ঞান অনুসন্ধান করে। অ্যানালেক্টস খণ্ড 7 অধ্যায় 19। তার সময় অন্যরা যা খুঁজে পাননি তা তিনি মানুষের সংরক্ষিত জ্ঞানভাণ্ডার বা প্রকৃতির গভীর নিরীক্ষণের মাধ্যমে উদ্ঘাটন করেছিলেন। এই বাস্তবতা এবং তার অসাধারণ অন্তর্দৃষ্টি ও বিশ্লেষণ শক্তি দেখে প্রশ্ন উঠতেই পারে, তার অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি তিনি কি সেই বহির্জাগতিক ও বিনয়ীভাবে বলতে ঊর্ধ্বগত উৎস থেকেও কোনো আলোক প্রাপ্ত হয়েছিলেন, যা ইতিহাসের শ্রেষ্ঠ নৈতিক শিক্ষকদের সঙ্গে ছিল সব যুগে? তবে এটি যে নিছমাত্র পরিশ্রমের ফল ছিল না, বরং জ্ঞান যেন তার ভিতরে আত্মস্থ হয়ে তার ব্যক্তিত্বে একীভূত হয়ে পরিপূর্ণ সুষম উন্নয়নে পরিণত হয়েছে, তা বোঝা যায় এই কথোপকথনে। গুরুর প্রশ্ন, তুই কি মনে করিস
আমি অনেক কিছু শিখি আর স্মরণে রাখি? চেগুং উত্তর দিল, হ্যাঁ, কিন্তু হয়তো তা নয়। উত্তরে গুরু বললেন, না, আমি সর্বব্যাপী ঐক্য অনুসন্ধান করি। অর্থাৎ শুধুমাত্র ইন্টারনাল লাইট বা সহজে পাওয়া আত্মপ্রেরণার উপর ভিত্তি করে শিক্ষার কঠিন পরিশ্রম এড়ানোর প্রবণতা যেন না জন্মায়, সেজন্য তিনি একটি উপমা দেন। কারিগর যদি ভালোভাবে কাজ করতে চায়, তবে আগে তাকে তার যন্ত্রপাতি ধারালো করতে হবে। জীবনচর্চার কুশলতায় পারদর্শিতা অর্জনের জন্য প্রস্তুতি যে সবার জন্য অপরিহার্য, তা তিনি শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, প্রত্যেক মানুষ যেন নৈতিকতা পালনকে নিজের দায়িত্ব মনে করেন, এমনকি শিক্ষককেও এই দায়িত্ব অর্পণ করা যাবে না। অ্যানালেক্টস, খণ্ড 15, অধ্যায় 35। এবং উৎকর্ষতা যে ধীরে ধীরে বেড়ে ওঠা একটি বৃক্ষের মতো, এই উপলব্ধি তার অনেক বক্তব্যেই পাওয়া যায়। যেমন এই কথাটিতেও, আমি তার অগ্রগতি নিরবিচারে চলতে দেখেছি, কখনো তাকে থেমে যেতে দেখিনি। সত্যনিষ্ঠা, সিনসিয়ারিটি। তাদের জ্ঞান বিস্তৃত হওয়ায় তাদের চিন্তাও হয়ে ওঠে আন্তরিক। দ্য গ্রেট লার্নিং, মূল পাঠ, অনুচ্ছেদ 5। এই উক্তিটি সম্ভবত দ্য গ্রেট লার্নিংয়ের অন্যতম বিতর্কিত বক্তব্য, কারণ এটি শুনলেই মনে পড়ে যায় বহু ম্যাকিয়াভেলীয় ধাঁচের ব্যক্তিত্বের কথা, যারা জ্ঞানী, এমনকি পাণ্ডিত্যে পূর্ণ হলেও ছিলেন অসৎ ও কপট। যদিও কনফিউশিয়াস এখানে যে সত্যনিষ্ঠার কথা বলছেন, তা মানুষের নিজের ভিতরের প্রতি, অর্থাৎ নিজ চিন্তা ও অভিপ্রায়ের প্রতি আন্তরিকতা, তবুও বহু গভীর চিন্তাশীল এবং ব্যাপক পর্যবেক্ষণকারী ব্যক্তি জানেন, আন্তরিক চিন্তাও চর্চা করা বা অন্তত রক্ষা করা প্রয়োজন। কনফিউশিয়াস নিজেও এই সত্য অস্বীকার করেননি, বরং দ্য গ্রেট লার্নিংয়ের শুরুতেই তিনি বলেন, আন্তরিকভাবে চিন্তা করতে চাওয়ার আগে তারা প্রথমে তাদের জ্ঞান যতদূর সম্ভব বিস্তৃত করেছিল, আর তারা তা করেছিল বস্তুসমূহের গভীর অনুসন্ধানের মাধ্যমে। এছাড়াও তিনি অ্যানালেক্টসে বলেন, নৈতিকতা চর্চা না করে ফেলে রাখা, যা শেখা হয়েছে তা নিয়ে সম্পূর্ণ আলোচনা না করা, ন্যায়ের পথে চলার জ্ঞান অর্জন করেও সে পথে না যাওয়া, যা অশুভ তা পরিবর্তনে অক্ষম হওয়া, এই জিনিসগুলোই আমাকে চিন্তিত করে তোলে। খণ্ড 7, অধ্যায় 3। তিনি জ্ঞানের প্রসঙ্গে আরও বলেন, একজন মানুষ তার নীতিকে বৃহত্তর করতে পারে, কিন্তু নীতি নিজে থেকে মানুষকে বৃহত্তর করতে পারে না। অ্যানালেক্স, খণ্ড 15, অধ্যায় 28। এবং এই বক্তব্যের মধ্যেও একই অর্থ নিহিত। একজন উন্নত ব্যক্তি কেবল একটি নির্দিষ্ট কাজে ব্যবহারের মতো বস্তু নয়। অ্যানালেক্স, খণ্ড 2, অধ্যায় 12। অতএব এমন ব্যক্তির জন্য, যিনি শুধু বাধ্য হয়েই নয়, বিবেচনার স্বাধীনতাও রাখেন, তিনি যতই শিক্ষিত হন না কেন, কনফিউশিয়াস বলেন, সত্যনিষ্ঠা ও বিশ্বাসযোগ্যতাকে প্রধান নীতি হিসাবে ধারণ করো এবং সদা ন্যায়ের পথে অগ্রসর হও। অ্যানালেক্স, খণ্ড 12, অধ্যায় 10। মেনশিয়াস এ বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, আত্মবিশ্লেষণের সময় নিজের আন্তরিকতার প্রতি সচেতন হওয়া, এর থেকে বড় আনন্দ আর কিছু নেই। বই 7, খণ্ড 1, অনুচ্ছেদ 4, অনুচ্ছেদ 2। ডক্ট্রিন অফ দ্য মিনে কনফিউশিয়াস বলেন, উন্নত মানুষের চিহ্ন কি শুধু পরিপূর্ণ আন্তরিকতা নয়? অধ্যায় 13, অনুচ্ছেদ 4। এবং দ্য গ্রেট লার্নিংয়ে বলা হয়েছে, উন্নত মানুষকে তার চিন্তা আন্তরিক করতেই হবে। অধ্যায় 6, অনুচ্ছেদ 4। মেনশিয়াস এই একই ভাবনা প্রকাশ করেছেন অনবদ্য রূপকে। মহান ব্যক্তি সেই যে তার শৈশবের হৃদয় হারায় না। বই 4, খণ্ড 2, অধ্যায় 12। চিন্তা এবং কর্মে এই সত্যনিষ্ঠাকে কনফিউশিয়াস পরিপূর্ণ নৈতিকতার 5টি গুণের একটি হিসাবে দেখিয়েছেন। যে ব্যক্তি সর্বত্র এই 5টি গুণ চর্চা করতে পারে, সেই পূর্ণভাবে নৈতিক। গাম্ভীর্য, উদারতা, সত্যনিষ্ঠা, আন্তরিকতা এবং সদায়তা। অ্যানালেক্টস, খণ্ড 17, অধ্যায় 6। যে কেউ হোক, যত অপূর্ণাঙ্গ বা অস্থিরই হোক, তার মধ্যে সত্যনিষ্ঠা না থাকাটা তার কাছে একেবারেই অযৌক্তিক মনে হতো। তিনি বলেন, উৎসাহী কিন্তু সৎ নয়, বোকার মতো অথচ মনোযোগী নয়, সরল অথচ আন্তরিক নয়, এমন মানুষকে আমি বুঝি না। অ্যানালেক্স, খণ্ড 8, অধ্যায় 16। তবে কনফিউশিয়াস জানতেন যে শিক্ষিত নয়, তার কাছে আন্তরিকতা আশা করা যায় না। যেমন ডক্ট্রিন অফ দ্য মিনে আছে, যদি কেউ ভালো কিসে তা না বোঝে, তবে সে নিজের মধ্যে আন্তরিকতা অর্জন করতে পারবে না। অধ্যায় 19, অনুচ্ছেদ 17। এই কথাটি একরকম ভিন্নভাবে বলা হয়েছে। এই সত্যনিষ্ঠা অর্জনের জন্য প্রয়োজন ভালোর ব্যাপক অধ্যয়ন, তার সঠিক অনুসন্ধান, গভীর চিন্তা, স্পষ্ট বিচার এবং আন্তরিকভাবে বাস্তবায়ন, অর্থাৎ কেবলমাত্র জ্ঞান নয়, আরও অনেক কিছু। ডক্ট্রিন অফ দ্য মিন, অধ্যায় 20, অনুচ্ছেদ 19।
আরও বলা হয়েছে যে সত্যনিষ্ঠা অর্জন করে সে ভালোকে গ্রহণ করে এবং দৃঢ়ভাবে আঁকড়ে ধরে। অধ্যায় ২১ অনুচ্ছেদ ৮। এই গ্রন্থে বারবার বলা হয়েছে নিজেকে পরিপূর্ণ গড়ে তুলতে হলে সত্যনিষ্ঠা অপরিহার্য। সত্যনিষ্ঠাই হল সেই উপায় যার মাধ্যমে আত্মোন্নতি সম্ভব এবং পথ যা অনুসরণ করে মানুষ নিজেকে পরিচালিত করে। অধ্যায় ২৫ অনুচ্ছেদ ১। আবার কেবল সেই ব্যক্তি যার মধ্যে পরিপূর্ণ আন্তরিকতা আছে সেই নিজের প্রকৃতিকে পূর্ণরূপে বিকশিত করতে পারে। অধ্যায় ২২ অনুচ্ছেদ ২। ইচিংয়ে বলা হয়েছে সে তার সাধারণ কথাতেও আন্তরিক এবং তার দৈনন্দিন আচরণেও আন্তরিকতা দেখায়। অন্যায় থেকে নিজেকে রক্ষা করে সে আন্তরিকতা ধরে রাখে। তার গুণ বিশেষকে সমাজে স্বীকৃতি দেওয়া হলেও সে গর্ব করে না। পরিশিষ্ট ৪ অধ্যায় ২ অনুচ্ছেদ ৩। এই গুণ কেবল নিজ উন্নয়নের জন্য নয়, বরং এর প্রয়োগ সবার উপকারে আসতে পারে। কনফিউশিয়াস বলেন যে আন্তরিকতার অধিকারী সে শুধু নিজেকে নয় অন্যদেরও বিকশিত করে। ডক্ট্রিন অফ দ্য মিন অধ্যায় ২৫ অনুচ্ছেদ ৩। এই আন্তরিকতার মাধ্যমে এবং একমাত্র এর মাধ্যমেই মানুষ স্বর্গের সহযোগী হতে পারে, অন্যদের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে, এমনকি তাদের রূপান্তরিত করতে পারে। এর মধ্যে মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে। যেমন বলা হয়েছে কেবল সেই ব্যক্তি যার মধ্যে পরিপূর্ণ আন্তরিকতা আছে সেই রূপান্তর ঘটাতে পারে। অধ্যায় ২৩ অনুচ্ছেদ ১। এই আন্তরিকতা এমন এক গুণ যা নিজের জন্যই যথেষ্ট পুরস্কার। তবুও কনফিউশিয়াস এতে আরও পুরস্কার দেখেন, অন্তর্দৃষ্টি এবং পূর্বাভাস। যে আন্তরিকতায় কোনো চেষ্টা লাগে না সে সহজেই সঠিকটিকে ধরতে পারে এবং চিন্তা না করেই উপলব্ধি করতে পারে। সে এক মহাজ্ঞানী যিনি স্বাভাবিকভাবেই সঠিক পথ অনুসরণ করেন। অধ্যায় ২০ অনুচ্ছেদ ১৮। পরিপূর্ণ সত্যনিষ্ঠার বৈশিষ্ট্যই হল সে পূর্বানুমান করতে পারে। অধ্যায় ২৪। যখন বিপদ বা আশীর্বাদ আসন্ন তখন ভালো বা মন্দ ঘটনা সে আগেই বুঝে যায়। তাই যে পরিপূর্ণ সত্যনিষ্ঠার অধিকারী সে প্রায় এক আত্মার মতো। এই বিবৃতিগুলি যতই চরম মনে হোক না কেন, আন্তরিক চিন্তাবিদ এবং শিক্ষার্থীদের মধ্যে এমন কেউ কি আছে যে এর মতো কিছু দেখেনি বা অনুভব করেনি? এটা পরিষ্কার যে মন তার সর্বোচ্চ দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারে যদি তাকে কেবল সেই কাজেই স্থিরভাবে নিযুক্ত রাখা হয় এবং প্রতারণার নিকৃষ্ট কৌশল বা তার চেয়েও নিচু আত্মপ্রতারণার কাজে প্রয়োগ না করা হয়। যদি আত্মপ্রতারণা যেমন ভীরুতা, স্বার্থপরতা, কুসংস্কার বা অন্ধবিশ্বাস মনের এমন অবস্থা সৃষ্টি করে যে প্রকৃতির সাধারণ সত্যগুলো উপলব্ধি করাও অসম্ভব হয়ে পড়ে, তবে এটা সহজেই অনুমান করা যায় যে প্রতারণা করতে বা প্রতারিত হতে ইচ্ছার সম্পূর্ণ অনুপস্থিতি হয়তো এমন এক স্বচ্ছ দৃষ্টিশক্তির ইঙ্গিত দেয় যা ভবিষ্যতের প্রতি একরকম পূর্বাদৃষ্টি বা যুক্তিরত ভবিষ্যৎবাণী করতে পারে, যদিও সেটা আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হয়। দ্য গ্রেট লার্নিং মহান শিক্ষা শেখায় যে এই স্বচ্ছ দৃষ্টিশক্তির একটি বড় অংশ অর্জন করা সম্ভব, কারণ যেখানে বলা হয়েছে উৎকৃষ্ট মানুষ একাকী অবস্থায় নিজের ওপর সতর্ক থাকে, তার ঠিক পরেই যোগ করা হয়েছে অবনতি মানুষ একাকী হলে এমন কোনো খারাপ কাজে লিপ্ত হয় না যা সে করতে পারে না। সে যখন কোনো উৎকৃষ্ট মানুষকে দেখে তখন সঙ্গে সঙ্গে নিজের চরিত্র আড়াল করার চেষ্টা করে, তার দোষ লুকিয়ে গুণ প্রদর্শনের ভান করে। কেউ সেই উৎকৃষ্ট মানুষ তাকে এমনভাবে অনুধাবন করে যেন তার অন্তর ও হৃদয়ের গভীরতম চিন্তাও দেখে ফেলেছে। দ্য গ্রেট লার্নিং অনুচ্ছেদ ৬ শ্লোক ১-২ এই কথা বলা হয়েছে, এবং এটি বলা হয়েছে দ্য গ্রেট লার্নিং অনুচ্ছেদ ৬ শ্লোক ২ যাতে অধম মানুষ সতর্ক হয় এবং উৎকৃষ্ট মানুষ উৎসাহ পায়। যা অন্তরে আছে তা বাহিরেও প্রকাশ পাবে। এবং ডক্ট্রিন অব দ্য মিন মধ্যপথের নীতিতে মহান শিক্ষককে উদ্ধৃত করে বলা রয়েছে অধ্যায় ২০ শ্লোক ১৮, সত্যনিষ্ঠাই স্বর্গের পথ, সত্যনিষ্ঠা অর্জন করাই মানুষের পথ। এবং সেই গ্রন্থে আরও বেশি উচ্ছ্বাসে প্রশংসা করে বলা হয়েছে সত্যনিষ্ঠা হল সব কিছুর শুরু এবং শেষ, সত্যনিষ্ঠা ছাড়া কিছুই নেই। তাই উৎকৃষ্ট মানুষ সত্যনিষ্ঠা অর্জনকেই সর্বোচ্চ উৎকর্ষ বলে বিবেচনা করে। অধ্যায় ২৫ শ্লোক ২। এছাড়াও শু কিংয়ের এই বাগ্মী অংশটিও কনফুসিয়াসের মতের সাথে পরিপূর্ণ একমত। যদিও স্বর্গ ভয়ঙ্কর, তবুও তা সত্যনিষ্ঠদের সাহায্য করে। অংশ ৫ অধ্যায় ৯ শ্লোক ২। উদ্দেশ্য সংশোধন, রেকটিফিকেশন অফ পারপাস। যখন তাদের চিন্তাগুলো ছিল আন্তরিক, তখন তাদের উদ্দেশ্যগুলো সঠিক ছিল। এই বাক্যটি যেখান থেকে নেওয়া হয়েছে, দ্য গ্রেট লার্নিং মহান শিক্ষা মূল পাঠ অনুচ্ছেদ ৫, সেখানে এর একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে।
এটাই বোঝানো হয়েছে যে নিজেকে গড়ার জন্যে উদ্দেশ্যর সংশোধন প্রয়োজন। যদি কোনো মানুষ আবেগ দ্বারা প্রভাবিত হয়, তার আচরণ ভুল হবে। একইভাবে যদি সে ভয়, অতিরিক্ত স্নেহ, শোক বা দুর্দশা দ্বারা চালিত হয়, তাহলেও সে সঠিকভাবে আচরণ করতে পারবে না। যখন মন নিয়ন্ত্রণে থাকে না, তখন আমরা দেখি কিন্তু উপলব্ধি করি না, শুনি কিন্তু বুঝি না, খাই কিন্তু স্বাদ পাই না। অধ্যায় ৭, শ্লোক ১ এবং ২। কনফিউসিয়াস একই ভাব প্রকাশ করেন অন্য এক সময় তার এক শিষ্যকে উদ্দেশ্য করে। চ্যাং আবেগ দ্বারা চালিত, তাকে কিভাবে দৃঢ় এবং অবিচল বলা যায়? অ্যানালিটস, বই ৫, অধ্যায় ১০। কনফিউসিয়াসের সম্পাদিত বা তার মত প্রকাশকারী গ্রন্থগুলির মধ্যে খুব কম ক্ষেত্রেই কোনো বক্তব্যকে সরাসরি ঈশ্বরের বাক্য হিসেবে উপস্থাপন করা হয়েছে, কিন্তু এই বিষয়ে শি কিংয়ে বলা হয়েছে। মেজর ওডস, দশক ১, গাথা ৭। ভগবান রাজা ওয়ানকে বলেছিলেন, তাদের মতো হইও না যারা এটা ত্যাগ করে আর ওটা আঁকড়ে ধরে। তাদের মতো হইও না যারা তাদের রুচি ও বাসনার দ্বারা শাসিত। এই একই ভাবনা বিস্তৃতভাবে প্রাচীন রাজাদের নীতি ও উদ্দেশ্য নিয়ে লি কীর্তে উল্লেখ করা হয়েছে, যেটি আগেও একবার উদ্ধৃত করা হয়েছিল। মানুষের প্রকৃতি যা স্বর্গ থেকে এসেছে তা জন্মের সময় শান্ত। বাইরের প্রভাবে সে সক্রিয় হয় এবং তার প্রকৃতিগত চাহিদাগুলো গড়ে ওঠে। একের পর এক বস্তু তার কাছে আসে এবং তার জ্ঞান বাড়ে। তখন ভালো লাগা ও অপছন্দ প্রকাশ পেতে শুরু করে। যদি এগুলো অন্তরের দ্বারা নিয়ন্ত্রিত না হয় এবং জ্ঞানের বিকাশ যদি বাইরের দিকে ভুল পথে নিয়ে যায়, তাহলে সে আর নিজের মাঝে ফিরতে পারে না এবং তার স্বর্গীয় নীতি নিভে যায়। মানুষ যেসব বস্তুর দ্বারা প্রভাবিত হয় তার তো শেষ নেই, আর যখন তার পছন্দ অপছন্দ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে না থাকে, তখন সে বাইরের জিনিসের দ্বারা নিজেকে বদলে ফেলে। অর্থাৎ সে তার অন্তরের স্বর্গীয় কণ্ঠস্বর স্তব্ধ করে দেয় এবং মানুষ যেসব আকাঙ্ক্ষায় বিভোর হতে পারে তা পূরণের চরম স্বাধীনতা দেয়। এর ফল হল বিদ্রোহী ও প্রতারক মন, অশ্লীল ও হিংস্র বিশৃঙ্খলা। এই রকম আত্মশুদ্ধির সূচনাস্থল কনফিউসিয়াস অত্যন্ত জীবন্তভাবে উপস্থাপন করেন লি কির আরেকটি অংশে, বই ৭, অধ্যায় ২, শ্লোক ২০। যে বস্তুগুলো মানুষ খুব ভাবে কামনা করে তা হল খাদ্য, পানীয় ও যৌন আনন্দ, আর যে জিনিসগুলো মানুষ প্রবলভাবে ঘৃণা করে তা হল মৃত্যু, নির্বাসন, দারিদ্র্য ও যন্ত্রণা। ভালো লাগা ও অপছন্দ এই দুই হল মানুষের মনের প্রধান উপাদান। যদি এই কামনার তালিকায় বায়ুকেও যুক্ত করা হয়, তাহলে জীব সংরক্ষণ ও প্রজাতি সংরক্ষণের জন্যে ৪টি মৌলিক প্রাণীসুলভ প্রয়োজনীয় উপাদানই চিহ্নিত হয়, যেগুলো প্রত্যেকটি নিজেদের সঠিক উদ্দেশ্য এবং অচিন্তনশীল জন্তুর হাতে কোনো অপব্যবহার হয় না। মানুষের মন, যা তাকে তার প্রাণীসদৃশ ভাইদের থেকে আলাদা করে, যদি এই মৌলিক বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় এবং একই সঙ্গে তার নিজের উদ্দেশ্য অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করতে না পারে, তাহলে সে তার সর্বোচ্চ উত্তরাধিকার পরিত্যাগ করে। ভোজনবিলাস, মদ্যপান, অসংযমী যৌনাচার বা নস্যি, তামাক বা আফিম সেবনের মাধ্যমে স্বাভাবিক চাহিদার বিকৃত ব্যবহার প্রত্যেকটি নিজ নিজ কাজের জন্যে নয়, বরং কেবল রস আস্বাদনের জন্যে করা হলে তা মানসিক বিপদগমের স্পষ্ট নিদর্শন এবং এই প্রবচনের বাস্তব প্রতিফলন। উৎকৃষ্ট মানুষের পথ ওপরের দিকে, সাধারণ মানুষের পথ নিচের দিকে। অ্যানালিটস, বই ১৪, অধ্যায় ২৪। এরকম ইন্দ্রিয় সুখের অন্ধ ভোগে আত্মনিয়োগের ধ্বংসাত্মক পরিণতি প্রাচীন কবিদের কেউ একজন দি ওডসে গেয়ে উঠেছিলেন। যে শিকার আর নারীকে ভালোবাসে, সে নিজের রাজ্যকে ধ্বংসে বিলিয়ে দেয়। লি কি, বই ৯, অধ্যায় ২, শ্লোক ১২। আর এই কঠোর তথ্য, যা এখনকার দিনের প্রতিটি দেশের স্বাস্থ্য পরিসংখ্যানে সহজেই প্রমাণিত, প্রাচীন শু কিংয়ে কাউপ্রয়েন্সেইটি বলেছিলেন, তারা শুধু চরম ভোগের পেছনে ছুটেছিল, ফলে তাদের একজনও দীর্ঘ জীবন লাভ করেনি। শু কিং, অংশ ৫, বই ১৫, শ্লোক ২। যারা জীবনের প্রকৃত লক্ষ্য ভুল বুঝে ভোগের পেছনে ছুটেছিল,
তাদের প্রতি কনফিউসিয়াসের সম্মান ছিল ওই সব মানুষের তুলনায় যারা নিরাপদ আরাম ও শান্তিকে আঁকড়ে ধরে বসেছিল। প্রথম দল অন্তত বেঁচে ছিল, যদিও ভুল পথে, তবুও তারা চেষ্টা করেছিল, উৎসর্গ করেছিল। কিন্তু হয়তো তিনি এতদূর যেতেন না যতদূর ইবসেন, যিনি তার নাটক ব্র্যান্ডে তার চরিত্রের মুখ দিয়ে বলেন, যদি সুখের দাসই হও তাহলে চূড়ান্তভাবে হও। আজ একরকম আর কাল আরেক রকম নয়। ব্যাকান্থারা ছিল আদর্শ। তারা সবসময় আনন্দে মতোয়ারা। যে মাতল দুঃখ আর পানীয়র মাঝে দুদুল্যমান, সে কেবল একটি দুঃখজনক পিশাচ। সিলেনাস ছিল একটা সুন্দর চরিত্র, কিন্তু টিপলার তার বিকৃত প্রতিচ্ছবি। উচ্চ লক্ষ্য এবং স্বাচ্ছন্দ্যের প্রতি দৃষ্টিভঙ্গি অন্যান্য প্রাচীন মহান নৈতিক শিক্ষকদের থেকে অনেক বেশি স্পষ্টভাবে কনফিউসিয়াস চিহ্নিত করেছেন উচ্চ লক্ষ্য এবং তার বিপরীত বিষয়টি, যখন তিনি বলেন, উৎকৃষ্ট মানুষের গুণের কথা ভাবে, সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যের কথা ভাবে। এখানে তিনি মানুষের সর্বোচ্চ এবং সর্বনিম্ন লক্ষ্যকে পরস্পরের বিপরীতে স্থাপন করেছেন, কারণ অন্যান্য নিম্নতর লক্ষ্যগুলো অন্তত কিছু ত্যাগের দাবি রাখে, আর যারা শুধু স্বাচ্ছন্দ্যের সন্ধানে থাকে তারা প্রায়শই নিজেদের পরজীবীর মতো ভেবে সুখী হতে চায়। এদের সম্পর্কে তিনি বলেন, যে সারাদিন ভোরে খাবার খেতে চায় আর মন কিছুতেই লাগায় না, তার অবস্থা দুঃসহ। গেমার আর দাবা খেলোয়াড় তো আছেই, এমন একজন হলেও কিছু না করার থেকে উত্তম। বর্তমান যুগে যখন স্বাচ্ছন্দ্যই বহু মানুষের একমাত্র দেবতা, যারা নিজেদের সৎ, ধার্মিক ও উচ্চপদস্থ ভাবেন, তখন এই সত্যগুলো বিরামহীনভাবে সকলের সামনে রাখা প্রয়োজন, যাতে মানবজাতি অবধকন ও বিলুপ্ত না হয়। অবধকন ঘটে নিম্ন লক্ষ্যের কারণে, আর বিলুপ্ত হয় কারণ স্বাচ্ছন্দ্যের উপাসকরা প্রজননে অবকাশ কমিয়ে দেয়। এটা কি সেই কথাই ছিল না যা মেহনতি মানুষদের নিয়ে তিনি বলেছিলেন, তোমাদের ভালো ও সাবধান মানুষরা গুণের চুরি করে? অ্যানালিটস বই 17 অধ্যায় 13। আর মেংসিয়াস উদ্ধৃত করে বলেন, আমি তোমাদের ভালো ও সাবধান মানুষদের ঘৃণা করি, যেন তারা গুণমণ্ডিতদের সঙ্গে ভুলে না যায়। বুক 7 পার্ট 2 চ্যাপ্টার 36 ভার্স 12। শুকিং পার্ট 5 বুক 15 ভার্স 1-এ প্রাচীনকাল থেকে কাউট ডিউক বলেছিলেন, উৎকৃষ্ট মানুষ এটাই মানে যে তিনি কোনো ধরনের ক্ষতিকর আরাম গ্রহণ করবেন না। কনফিউসিয়াস সবসময়ই গুণের প্রেম ও স্বাচ্ছন্দ্যের প্রেমকে পরস্পরের বিপরীতে তুলে ধরেছেন। যেমন, যে শিক্ষিক স্বাচ্ছন্দ্যের প্রেম করে তাকে শিক্ষিক বলা যায় না। অ্যানালিটস বই 14 অধ্যায় 3। যে শিক্ষিক সত্যের প্রতি মনোযোগী কিন্তু গরিব পোশাক ও খাবারের জন্য লজ্জিত, তার সঙ্গে আলোচনা করা উচিত নয়। অ্যানালিটস বই 4 অধ্যায় 9। একটি আরও প্রাসঙ্গিক বিতর্ক, উৎকৃষ্ট মানুষের মন ন্যায়ের প্রতি নিবিষ্ট, সাধারণ মানুষের মন লাভের প্রতি নিবিষ্ট। অ্যানালিটস বই 4 অধ্যায় 21। কিন্তু তিনি মনে করেন পুরস্কার পাওয়া যেতে পারে, যদিও ভালো কাজ বা সেবার উদ্দেশ্য পুরস্কার অর্জন হওয়া উচিত নয়। এমনকি নাম বা সফলতা বা আত্মসন্তুষ্টির জন্যও কাজ করা ঠিক নয়। তিনি গুণের পথ দেখালেন। গুণবান মানুষ প্রথম কাজ হিসেবে বাধা অতিক্রম করাকে নেয় আর সফলতাকে পরবর্তীতে বিবেচনা করে। অ্যানালিটস বই 6 অধ্যায় 20। আবার এই ভাবনার বিভিন্ন রূপ রয়েছে লি কীর্তে। মাস্টার বললেন, উৎকৃষ্ট মানুষ উচ্চ সম্মানের পদ গ্রহণ করবেন না, কিন্তু নিচু পদও গ্রহণ করবেন না। ধন গ্রহণ করবেন না, কিন্তু দারিদ্র্য গ্রহণ করবেন। ভালো পুরস্কারের চেয়ে নিজের যোগ্যতা বড় হবে। বই 27 শ্লোক 7। মাস্টার বললেন, সকলের মধ্যে খুব কম মানুষই আছে যারা বিনা প্রতিদান প্রত্যাশায় সঠিক কাজ ভালোবাসে আর কোনো পরিণামের ভয় না করে ভুলকে ঘৃণা করে। বই 29 শ্লোক 13। উৎকৃষ্ট মানুষ ছোট পরামর্শের জন্য বড় পুরস্কার নেবেন না, আর বড় পরামর্শের জন্য ছোট পুরস্কার নেবেন না। বই 29 শ্লোক 36। কিন্তু সবচেয়ে খারাপ তিনি মনে করেন যখন শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র সত্য অর্জন ও জ্ঞান সংগ্রহময়, বরং এবং প্রধানত প্রশংসা বা অন্যদের সুবিধা লাভ করা। তিনি বলেন, প্রাচীনকালে মানুষ নিজেকে উন্নত করার জন্যে শিখত, এখনকার মানুষ অন্যের প্রশংসার জন্যে শেখে। অ্যানালিটস বই 14 অধ্যায় 25। মেংসিয়াস আরও নির্দেশ দেন যে মানুষের উদ্দেশ্যে মাঝে মাঝে স্বার্থপরতা থাকতে পারে, তাই তা সতর্কভাবে পরীক্ষা ও সংশোধন প্রয়োজন। যদি কেউ অন্যকে ভালোবাসে
কিন্তু তা ফিরিয়ে না পায়, তাহলে সে তার ভালোবাসাকে পরীক্ষা করুক। যদি সে অন্যকে শাসন করে কিন্তু সফল না হয়, তাহলে নিজের বুদ্ধিমত্তা পরীক্ষা করুক। যদি সে অন্যকে শ্রদ্ধা করে কিন্তু অন্যরা তাকে অবজ্ঞা করে, তাহলে সে প্রকৃত শ্রদ্ধা রয়েছে কিনা নিজেকে পরীক্ষা করুক। যখন আমরা আমাদের কাজের মাধ্যমে লক্ষ্য অর্জন করতে না পারি, তাহলে প্রত্যেকটি বিষয় নিজেকেই পরীক্ষা করতে হবে। যখন মানুষ সঠিক পথে থাকে, তখন পুরো ওমভ্রাজ্য তার দিকে আকৃষ্ট হবে। উন্নত লক্ষ্য ও পরিশুদ্ধ উদ্দেশ্য। মহত্তম গুণের মূল কথা হল উচ্চাকাঙ্ক্ষা। এই উক্তি শু কিং থেকে নেওয়া, যার অর্থ হল যে মানুষের কাজ দ্রুত করতে চাওয়া উচিত নয়। ছোটখাটো স্বার্থের পেছনে দৃষ্টি নিবদ্ধ করলে বড় বড় কাজ সম্পন্ন হয় না। কনফিউশিয়াস এই বাণীকে বিভিন্নভাবে ব্যক্ত করেছেন। দ্রুত কাজ করানোর বাসনা ভুল, কারণ দ্রুত কাজ করলে তা সম্পূর্ণ হয় না। ছোট সুবিধা লক্ষ্য করলে বড় কাজ হয় না। অ্যানালিক্টস বই 13, অধ্যায় 17। সৎ আত্মপর্যালোচনা সর্বপ্রথম কর্তব্য হিসেবে লি কিতে শিক্ষা দেওয়া হয়েছে, বিশেষ করে যারা সেবা করতে চান বা দায়িত্ব নেন তাদের জন্য। যে কেউ শাসককে সেবা করতে চাইলে তাকে আগে নিজের সামর্থ্য ও কর্তব্য বিচার করতে হবে, তারপর দায়িত্ব গ্রহণ করতে হবে। আগে দায়িত্ব নিয়ে পরে বিচার করা ঠিক নয়। একই কথা প্রযোজ্য অন্যের কাছ থেকে সাহায্য চাওয়া বা কাজ গ্রহণ করার ক্ষেত্রেও। বুক 15, শ্লোক 19। আরেক দৃষ্টান্ত শি কিংয়ে পাওয়া যায়। মেজর ওডস, দশক 3, গীতি 6। সে সব সময় উদ্বিগ্ন ছিল যেন তার কাজের সামর্থ্য ঠিকমতো থাকে। পরিশ্রম, একগুঁয়েমি এবং অদম্য ধৈর্য অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু সবকিছুর ওপরে নিজের প্রতি কঠোর বিচারই সবচেয়ে জরুরি, যা লক্ষ্য অর্জনের পথকে রক্ষা করে। এই বিষয়ে কনফিউশিয়াস বারবার সতর্ক করেন যেন কেউ ভ্রান্ত বিশ্বাসে না পড়ে যে গুণ স্বয়ংভাবেই আসে। আমি এমন কাউকে দেখিনি যে সৌন্দর্যের মতো গুণ ভালোবাসে। অ্যানালিক্টস বই 9, অধ্যায় 17। এবং আমি এখনও এমন কাউকে দেখিনি যে নিজের ভুল চিনবে এবং অন্তরে নিজেকে দোষারোপ করবে। অ্যানালিক্টস বই 5, অধ্যায় 26। অবিরত আত্মপর্যালোচনা তার শিষ্যদের জন্য অপরিহার্য। যেমন এক দৃষ্টান্তে বলা হয়, তাঙের স্নানের টবের উপর খোদাই করা ছিল, যদি একদিন নিজের মন পরিশুদ্ধ করতে পারো তাহলে প্রতিদিন করো, কোনো দিন যেন অশুদ্ধ না থাকে। গ্রেট লার্নিং, অধ্যায় 2। এবং আরও কঠোরভাবে বলেন, নিজের খারাপ দিক আক্রমণ করো, অন্যের নয়। এই তো কি মন্দকে দূর করার পথ। অ্যানালিক্টস বই 12, অধ্যায় 21, শ্লোক 3। অন্যবার তিনি তীরন্দাজির উদাহরণ দিয়ে বলেন, তীরন্দাজির মতো উত্তম মানুষের পথ। যখন তীরন্দাজি লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়, সে নিজের মধ্যে ব্যর্থতার কারণ খোঁজে। ডক্ট্রিন অব দ্য মিটিং, অধ্যায় 14, শ্লোক 5। শিষ্য সাং তার নিজস্ব নিয়মিত আত্মপরীক্ষার কথা বলেন। আমি প্রতিদিন 3টি বিষয়ে নিজেকে পরীক্ষা করি। অন্যের জন্য কাজ করার সময় কি আমি বিশ্বস্ত ছিলাম? বন্ধুদের সঙ্গে কি আমি সৎ ছিলাম? এবং কি আমি শিক্ষকের আদেশ অনুসরণ ও অনুশীলন করেছি? অ্যানালিক্টস বই 1, অধ্যায় 4। ডক্ট্রিন অব দ্য মিটিংয়ে বলা হয়েছে, সত্যিকারের আত্মসম্মান অর্জনের জন্য এই আত্মপরীক্ষা প্রয়োজন। উত্তম মানুষ নিজের হৃদয় পরীক্ষা করে যেন তাতে কোনো ভুল না থাকে এবং নিজেকে অসন্তুষ্ট করার কারণ না পায়। অধ্যায় 33, শ্লোক 2। অন্যদের গুণাবলী অনুকরণ এবং নিজের ভুল খুঁজে পাওয়াও গুরুত্বপূর্ণ। যখন আমরা গুণী মানুষ দেখি, তাদের সমান হতে চাওয়া উচিত, আর যখন বিপরীত চরিত্র মানুষ দেখি, তখন নিজেদের অন্তরে ফিরে গিয়ে পরীক্ষা করা উচিত। অ্যানালিক্টস বই 4, অধ্যায় 17। মিংশিয়াস বিষয়টিকে আরও সুগঠিত করেছেন। লক্ষ্যকে টিকিয়ে রাখতে সবচেয়ে ভালো উপায় হল ইচ্ছেকে কম রাখা। এমন একজন মানুষের ইচ্ছে কম থাকলে কিছু বিষয় হয়তো দৃঢ় থাকবেন, তবে সেগুলো কম হবে। আবার যার ইচ্ছে বেশি, সেও কিছু বিষয় দৃঢ় থাকবেন, তবে সংখ্যায় কম হবে। বুক 7, অংশ 2, অধ্যায় 35। কনফিউশিয়াস এখানে যা গুরুত্ব দিয়েছেন তা হল উদ্দেশ্য এবং ইচ্ছার ওপর, কিন্তু এ থেকে বোঝানো হয়নি কাজ নিজস্ব ভালো বা খারাপ, বরং কাজের পিছনের উদ্দেশ্য ও ফলাফল বিচার্য।
কাজ মানুষ বা অন্যদের জন্য ভালো বা খারাপ প্রভাব ফেলতে পারে, কিন্তু ইচ্ছা এবং উদ্দেশ্য সরাসরি মানুষের চরিত্র ও বিকাশকে প্রভাবিত করে। অতএব ছোটবেলা থেকেই মানুষকে সাবধান হতে হবে তার ইচ্ছা এবং আকাঙ্ক্ষায়, কারণ তাই তার নির্মাণ বা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। শিক্ষকরা শুধু পড়াশোনা বা কাজের প্রতি নির্দেশ না দিয়ে ছাত্রদের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং উচ্চাকাঙ্ক্ষাকেও যত্ন করে গড়ে তুলবেন। মিনসিয়াস এ নিয়ে বলেন, যে ব্যক্তি নিজের ব্যাস অংশে দৃঢ় তাকে নিচু অংশ ছিনিয়ে নিতে পারবে না। বুক 6, অংশ 1, অধ্যায় 15। আরও যোগ করেন, মানুষ তাদের লক্ষ্য অনুযায়ী শ্রেণীবদ্ধ হয়। যে নিজের মহান অংশ অনুসরণ করে সে মহান, আর যে নিজের ছোট অংশ অনুসরণ করে সে ছোট। বুক 6, অংশ 1, অধ্যায় 15। সত্য ও পরিশুদ্ধ উদ্দেশ্যের সঙ্গে আন্তরিকতার ঘনিষ্ঠ সম্পর্ক স্বাভাবিক। শুধুমাত্র গভীর আন্তরিকতার মাধ্যমেই মানব মস্তিষ্ক নিজেকে ভ্রান্ত হতে থেকে রক্ষা করতে পারে। যেখানে প্রাথমিক বাসনা যা স্বাভাবিক এবং প্রয়োজনীয়, তবে নিয়ন্ত্রণহীন হলে ক্ষতিকর, মুক্তি ও উত্তেজনার দাবি করে শুধুমাত্র নিজের জন্যই, যা প্রকৃত লক্ষ্য ও আত্মরক্ষা ও প্রজাতি রক্ষার প্রকৃত উদ্দেশ্যের পরিপন্থী। এই মহৎ অর্জনের চিত্র কনফুসিয়াস তার শিষ্যদের সামনে তুলে ধরেন, যারা অটল সংকল্প ও ধারাবাহিকতায় সৎ উদ্দেশ্য ও লক্ষ্য বজায় রাখেন। ভালো চিন্তা করে তা অর্জন না করতে পারার মতো চেষ্টার সঙ্গে অনুসরণ করা, খারাপ থেকে তেমনই দূরে থাকা যেমন একজন মানুষের হাত গরম পানিতে ঢোকানোর মতো ভয় পায়। আমি এমন মানুষ দেখেছি, আমি এমন কথা শুনেছি। অ্যানালেক্টস, বই 16, অধ্যায় 11। এমন মানুষ হতে পারে, কোনো অসম্ভব মানদণ্ড তিনি স্থাপন করেননি। নিজের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, সস্তা ভাত খেয়ে, পানি পান করে এবং বাঁকা বাহুকে বালিশ বানিয়েও আমি এখনও আনন্দ পাই। অবিচার দ্বারা অর্জিত ধন ও সম্মান আমার কাছে শুধু ভাসমান মেঘ। অ্যানালেক্টস, বই 7, অধ্যায় 15। আপনার যদি আমাদের অডিও বুক শুনে ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী অডিও বই বা অধ্যায় আপনি সবার আগে শুনতে পারেন। আপনার কোনো বইয়ের অনুবাদ শুনতে ইচ্ছা করে কমেন্টে জানিয়ে দিন। আপনার পছন্দ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুনতে থাকুন অডিও গ্রন্থ।